তো ডেরিভেটিভস এর চ্যাপ্টার 1, এটা স্লাইডটা আমি কালেক্ট করছি, বাট স্লাইড থেকে আসলে সবকিছু দেখা যাবে না। স্লাইডের কিছু জিনিস বাদ যাবে, আর বই থেকে আরো কিছু এক্সাম্পল দেখতে হবে, যে এক্সাম্পল গুলা স্লাইডে নাই। আমি বইটাও পাশাপাশি ওপেন রাখছি। এই হচ্ছে বইটা। দেখি ফার্স্ট চ্যাপ্টারে কি কি আমাদের পড়তে হবে, আউটলাইনটা কি ফার্স্ট চ্যাপ্টারের। ফার্স্ট চ্যাপ্টারে আমরা দেখব ফিউচার কন্ট্রাক্ট। ফিউচার কন্ট্রাক্ট মানে কি, এটা ডেফিনেশন কি। এরপরে হিস্ট্রি অফ ফিউচার কন্ট্রাক্ট, লিঙ্ক করো। হিস্ট্রি অফ ফিউচার কন্ট্রাক্ট মানে ফিউচার কেন আসছে, এটার পিছনে একটা ছোট্ট হিস্টোরি আছে, ওইটা। এরপর ওভার দ্য কাউন্টার মার্কেট, যেটা আমরা অলরেডি জানি। ওভার দ্য কাউন্টার মার্কেট হচ্ছে এক্সচেঞ্জের বাইরে যে মার্কেটটা। এরপর আছে ফরওয়ার্ড কন্ট্রাক্ট। তো ফিউচার কন্ট্রাক্ট ফার্স্টে দেখলাম, এরপর আসতেছে ফরওয়ার্ড কন্ট্রাক্ট। তো ফিউচার, ফরওয়ার্ড আর অপশন, এই তিনটাকেই তো মেইনলি আমাদের। আর একটা আছে সোয়াপ, আছে সবই এখানে নাই, ইন্ট্রোডাকশনও দেয় নাই। যে মোটামুটি চারটা হচ্ছে আসলে ডেরিভেটিভস ইনস্ট্রুমেন্ট। ডেরিভেটিভস ইনস্ট্রুমেন্ট বা ডেরিভেটিভ সিকিউরিটি হচ্ছে এই চারটা: ফিউচার, ফরওয়ার্ড, অপশন আর হচ্ছে সোয়াপ। এখানে এই তিনটা নিয়ে আলোচনা হয়েছে, ফিউচার, ফরওয়ার্ড, অপশনস নিয়ে একদম বেসিক আলোচনা, ডেফিনেশন এবং কত প্রকার কি কি এগুলো। এরপর আছে হিস্টোরি অফ অপশন মার্কেটস, এটা আমাদের খুব বেশি লাগবে না। এরপরে লাস্ট যে টপিক সেটা হবে হচ্ছে টাইপস অফ ট্রেডার। ট্রেডার কত প্রকার? ট্রেডার হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে হেজার, একটা হচ্ছে স্পেকুলেটরস, আর একটা হচ্ছে আরবিট্রেজার্স। তো আমাদের মেইনলি এখানে দুইটা টপিক মাত্র। একটা হচ্ছে ডেরিভেটিভ ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট গুলা ব্যাখ্যা করা, ফিউচার, ফরওয়ার্ড আর অপশন, তিনটা ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট। আর লাস্টে আমরা দেখবো হচ্ছে টাইপস অফ ট্রেডার। টাইপস অফ ট্রেডার হচ্ছে তিন প্রকার: হেজার, স্পেকুলেটরস আর আরবিট্রেজার্স। ওকে, তো স্লাইডে যাই। স্লাইডে ফার্স্টেই ডেরিভেটিভস কি সেটা ডেফিনেশন দিছে। ডেরিভেটিভ ইজ এন ইনস্ট্রুমেন্ট যেটার ভ্যালু ডিপেন্ড করে আন্ডারলাইং একটা অ্যাসেটের উপর, আন্ডারলাইং একটা ভেরিয়েবলের উপর। অ্যাসেট বলা ঠিক হবে না, আন্ডারলাইং একটা ভেরিয়েবলের উপর। ঠিক আছে। ডেরিভেটিভ জিনিসটা হচ্ছে একটা সিকিউরিটি যেটার দাম বাড়বে নাকি কমবে সেটা ডিপেন্ড করে এটার পিছনে একটা ভেরিয়েবলস এর উপর। ভেরিয়েবলসটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসেটই হয়। ওই অ্যাসেটের ভ্যালু যদি বাড়ে, এটার ভ্যালু বাড়ে বা কমে। আবার আন্ডারলাইং যে অ্যাসেটটা আছে সেটার ভ্যালু যদি কমে, সেক্ষেত্রে এই ডেরিভেটিভ যে ইনস্ট্রুমেন্ট আছে তার ভ্যালু বাড়তে বা কমতে পারে। And ওইটা বাড়লে যেটা বাড়বে এভাবে বলা যাবে না, ওইটা বাড়লে এটা বাড়তেও পারে, এটা কমতেও পারে, এরকম আছে। তো ডেরিভেটিভের মেইন ডেফিনেশন হচ্ছে ডেরিভেটিভ ইজ ইন ইনস্ট্রুমেন্ট হোজ ভ্যালু ডিপেন্ডস অন দি ভ্যালুস অফ আদার মোর বেসিক আন্ডারলাইং ভেরিয়েবলস। আন্ডারলাইং ভেরিয়েবলস গুলা কি কি হইতে পারে? আন্ডারলাইং ভেরিয়েবল হইতে পারে যে কোনো অ্যাসেট, যেমন গোল্ড, এরপরে শেয়ার, মানে সিকিউরিটিজ হইতে পারে, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার। এরপরে হইতে পারে ইন্টারেস্ট রেট হইতে পারে। এরপরে হইতে পারে হচ্ছে রেইন, রেইন হবে কিনা, বৃষ্টি, মানে একটা ইভেন্ট হইতে পারে, যে কোনো ইভেন্ট আন্ডারলাইং ভেরিয়েবল হইতে পারে। হ্যাঁ, মোটামুটি এইরকম কিছু ভেরিয়েবল আন্ডারলাইং হিসেবে থাকে। ওইগুলোর উপর ডিপেন্ড করে আমার এই সিকিউরিটিটার প্রাইস কি হবে। Okay? তো সেকেন্ড বুলেট পয়েন্টে লিখছে ডেরিভেটিভস প্লে
a key role in transferring risks in the economy. বলতেছে ডেরিভেটিভস দিয়ে আসলে ট্রান্সফার করা যায় রিস্ক, রিস্ক ট্রান্সফরমেশনের বা রিস্ক কমানোর বা রিস্ক নিউট্রালাইজ করার একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট হচ্ছে ডেরিভেটিভস। ঠিক আছে, ডেরিভেটিভ দিয়ে ট্রেডও করা যায়, প্রফিট করা যায়, সবকিছুই করা যায়। পাশাপাশি ডেরিভেটিভসকে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় রিস্ক মিনিমাইজেশনের জন্য, রিস্ক নিউট্রালাইজেশনের জন্য। তো এরপরের স্লাইডে ডেরিভেটিভস আসলে কত প্রকার বা ডেরিভেটিভস এর এক্সাম্পল গুলা তুলে ধরা হয়েছে। তো যেটা বলছিলাম যে ডেরিভেটিভস আসলে মেইনলি মোটামুটি চারটা। এটা হচ্ছে ফিউচার কন্ট্রাক্ট, একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট, একটা সোয়াপ, আর একটা হচ্ছে অপশনস। তো এই স্লাইডে বললো যে কেন ডেরিভেটিভস আর ইউজড, কোন কোন ক্ষেত্রে ডেরিভেটিভস ইউজ করা হয়, কোন কোন ক্ষেত্রে ডেরিভেটিভস ইউজ করা হয়। সো ডেরিভেটিভস ইউজ করা হয় টু হ্যাজ রিস্ক, টু হ্যাজ রিস্ক, রিস্ককে হ্যাজ করার জন্য। রিস্ককে হ্যাজ করা মানে হচ্ছে রিস্ককে নিউট্রালাইজ করার জন্য। ঠিক আছে, আমার রিস্ক থাকবে না এরকম আর কি। রিস্ককে যদি আমি হ্যাজ করে ফেলি সেক্ষেত্রে আমার রিস্কটা কি হয়ে যাবে, নিউট্রালাইজ হয়ে যাবে, রিস্ক থাকবে না। ডেরিভেটিভস দিয়ে আমরা চাইলেই রিস্ককে কি করতে পারি, হ্যাজ করতে পারি। 2 নাম্বার হচ্ছে টু স্পেকুলেট, টু স্পেকুলেট, ডেরিভেটিভস দিয়ে স্পেকুলেশন করা যায়। ঠিক আছে, স্পেকুলেশন মানে কি, মানে হচ্ছে ফিউচারের ডিরেকশন, মার্কেটের ফিউচার ডিরেকশন কি হবে সেটার উপর বেস করে আমি আজকে একটা পজিশন নিলাম। মার্কেটে আমার মনে হইলো ইন্টারেস্ট রেট বাড়বে, তো আমি কি করলাম, বন্ড আমি আজকে কিনে রাখলাম নাকি বিক্রি করতে পারি, কোনটা হলে আমার লাভ হবে। যেহেতু মার্কেটে ইন্টারেস্ট রেট কিছুদিন পরে বাড়বে, মার্কেটে ইন্টারেস্ট রেট কিছুদিন পরে বাড়লে আমার যে অ্যাসেট গুলো আছে সেগুলোর ভ্যালু কমে যাবে, সেগুলোর ভ্যালু কমে যাবে। তো আমি আজকে শর্ট পজিশনে যাবো। যাই হোক, শর্ট পজিশন মনে হয় না শুরুতে আমি এখন বুঝাইতে পারবো, এটা পরে আলোচনা আস্তে আস্তে বুঝাইতে হবে। তাহলে আমি লং পজিশন নিয়ে কথা বলি, সহজ হবে লং নিয়ে কথা বলবো। তাহলে আমি ধরে নিলাম কিছুদিন পরে ইন্টারেস্ট রেট মার্কেটে কমবে, মার্কেটে কিছুদিন পরে ইন্টারেস্ট রেট কমবে। তো ইন্টারেস্ট রেট যদি কমে মার্কেটে কিছুদিন পরে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার বিভিন্ন যে অ্যাসেট আছে, বন্ড আছে, শেয়ার আছে, আমরা জানি যে ইন্টারেস্ট রেট কমলে অ্যাসেটের ভ্যালু কি হয়, বাড়ে। মার্কেটে ইন্টারেস্ট রেট কমলে অ্যাসেটের ভ্যালু কি হয়, বাড়ে। তো যেহেতু কিছুদিন পর অ্যাসেটের দাম বাড়বে, সেক্ষেত্রে আমি কি করলাম, আজকে আজকে লং পজিশনে গেলাম। লং বলতে আজকে আমি কিনে রাখলাম, লং না বলি, লং শর্ট না বলি এখন। আজকে হচ্ছে আমি কি করলাম, একটা অ্যাসেট কিনে রাখলাম, কিনে রাখলাম, কিছুদিন পরে ইন্টারেস্ট রেট কমে গেল। এটা আমার একটা স্পেকুলেশন, আমার একটা ফোরকাস্ট। আমি আজকে আন্দাজ করলাম যে কিছুদিন পরে ইন্টারেস্ট রেট কমবে, তো আমি আজকে কি করলাম, ওই আন্দাজের উপর বেস করে আমি আজকে অ্যাসেটটা কিনে রাখলাম। কিছুদিন পরে কি হইলো, ওই অ্যাসেটের ইন্টারেস্ট রেটটা কমলো, ইন্টারেস্ট রেট কমার কারণে আমার অ্যাসেটের ভ্যালু বাড়লো, এবং আমি অ্যাসেটটা কি করে দিলাম, বিক্রি করে দিলাম। যেহেতু অ্যাসেটের ভ্যালু বাড়ছে, আমি অ্যাসেটটা তখন বিক্রি করলাম, তাহলে আমার লাভ হচ্ছে। আজকে আমি কম দামে কিনলাম, কিছুদিন পরে ইন্টারেস্ট রেট কমার কারণে আমার অ্যাসেটের ভ্যালু বাড়বে, আমি অ্যাসেটটা বিক্রি করে দিলাম, তখন আমার লাভ হইল। এভাবে ডেরিভেটিভস ইউজ করা যায় টু স্পেকুলেশন, স্পেকুলেট করার জন্য। ওকে, এরপরে হইতেছে টু লক ইন এ আরবিট্রেজ প্রফিট। আরবিট্রেজ প্রফিট লক করার জন্য আমরা কি করতে পারি, ডেরিভেটিভস ইউজ করতে পারি। এক মার্কেটে কিনে আরেক মার্কেটে বিক্রি করার জন্য, আহ এটাকে তো আরবিট্রেজ বলে, এক মার্কেটে কিনে আরেক মার্কেটে বিক্রি করা। তো এক্ষেত্রে আমি কি করতে পারি, আরবিট্রেজ প্রফিট করার জন্য আমি ডেরিভেটিভস গুলাকে ইউজ করে আরবিট্রেজ প্রফিট করতে পারি। এক মার্কেটে ডেরিভেটিভস কিনলাম, আরেক মার্কেটে বিক্রি করলাম। এরপরে হচ্ছে টু চেঞ্জ দ্য নেচার অফ এ লাইবিলিটি। লাইবিলিটির নেচার চেঞ্জ করার জন্য মেইনলি আসলে সোয়াপ ইউজ করা হয়। সোয়াপ নিয়ে আমাদের চ্যাপ্টার 7 বা এরকম একটা চ্যাপ্টার আলোচনা হবে, 7 বা 9 নাকি, 7-এ খুব সম্ভব। তো ওইখানে দেখবো যে লাইবিলিটির নেচার চেঞ্জ করে ফেলা যায় ডেরিভেটিভস ইউজ করে, মানে সোয়াপ ইউজ করে। তো সাপোজ আমি লোন নিলাম ফিক্সড রেটে, ফিক্সড একটা 10% রেটে আমি ব্যাংক থেকে লোন নিলাম। তো কিছুদিন পরে আমার মনে হইলো যে না, আমি 10%-এ থাকবো না, মানে ফিক্সড রেটে আমি থাকবো না, আমি আমার ইন্টারেস্ট রেটটা মার্কেটের সাথে মুভ করলে ভালো হতো। ঠিক আছে, তো আমি কি করলাম, ব্যাংক থেকে কিন্তু অলরেডি লোন নিয়ে নিয়েছি 10% রেটে। আমি কি করলাম, সোয়াপের মাধ্যমে, সোয়াপ একটা সিকিউরিটি, ওইটার মাধ্যমে
ডেরিভেটিভ সিকিউরিটি, ওইটার মাধ্যমে আমি কি করলাম, আমার যে লোনটা আছে লোনটাকে আমি ফ্লোটিং রেটে নিয়ে গেলাম। এটা সম্ভব। তো এটা হচ্ছে টু চেঞ্জ দ্য নেচার অফ লাইবিলিটি, লাইবিলিটির নেচার চেঞ্জ করে ফেলা যায় ডেরিভেটিভ ইউজ করে। লাস্ট ওয়ান হচ্ছে টু চেঞ্জ দ্য নেচার অফ অ্যান ইনভেস্টমেন্ট, টু চেঞ্জ দ্য নেচার অফ ইনভেস্টমেন্ট। এই যে লাইবিলিটি যেরকম চেঞ্জ করলাম, সেম ভাবে একটা ইনভেস্টমেন্টের নেচারও চেঞ্জ করে ফেলা যায়। আমি সাপোজ ফিক্সড রেটে একটা পাচ্ছি, ইনভেস্ট রিটার্ন পাচ্ছি একটা অ্যাসেট থেকে, ওইটাকে আমি ভেরিয়েবল করে ফেলতে পারবো। ঠিক আছে, সেম লাইবিলিটির মতো ইনভেস্টমেন্টের কথা বলা যায় এখানে। তো এই কাজগুলা করার জন্য আমরা ডেরিভেটিভস ইউজ করি। তাহলে ডেরিভেটিভস তো একটু আগে দেখলাম 4 প্রকার: ফিউচার, ফরওয়ার্ড, সোয়াপ, অপশনস। এন্ড ফার্স্টে আসতেছে ফিউচার কন্ট্রাক্ট। তো ফিউচার কন্ট্রাক্ট হচ্ছে একটা এগ্রিমেন্ট। ফিউচার কন্ট্রাক্ট হচ্ছে জাস্ট একটা এগ্রিমেন্ট আমার আর একটা পার্টির মধ্যে, দুইটা পার্টির মধ্যে জাস্ট একটা এগ্রিমেন্ট, যে আমরা দুইজনে 1 মাস পরে একটা জিনিস একজনের কাছে একজন একজন কিনবে আর একজন বিক্রি করবে। ঠিক আছে, সিম্পল। যে আজকে বসলাম, আজকে আমি আর আরেকজন বসলাম, বসে আমরা কথাবার্তা বললাম যে ভাই তোমার কাছে আমি 1 মাস পরে আমার ল্যাপটপটা বিক্রি করব। আর সে বললো আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছ থেকে এটা কিনবো। এবং আজকে আমি তার সাথে বসে 1 মাস পরে কত দামে বিক্রি করব সেটাও ঠিক করে ফেললাম, এবং 1 মাস পরে যে বলতেছি এক্স্যাক্টলি ডেটটাও আমি ঠিক করে ফেললাম। ঠিক আছে, প্রাইস ঠিক করে ফেললাম, এবং কোন তারিখে আমি অ্যাসেটটা তার কাছে ডেলিভারি দিব সেটাও আমি ঠিক করে ফেললাম। ঠিক আছে, এটা কি বলে ফিউচার কন্ট্রাক্ট। মানে ফিউচারের জন্য একটা কন্ট্রাক্ট করা আর কি, ভবিষ্যতের জন্য একটা কেনা বেচার কন্ট্রাক্ট করা। আমি যদি আজকে দোকানে যাই, আজকে দোকানে গিয়ে একটা ল্যাপটপ কিনে নিয়ে আসি, তাহলে আমার আর যে দোকানদার, মানে দোকানদার, এই দুজনের মধ্যে কিন্তু কোনো কন্ট্রাক্ট হইলো না। জাস্ট আমরা স্পটে কিনলাম, বলা যায় স্পটে কেনা বেচা হয়ে গেল। কিন্তু আমি দোকানদারের কাছে গেলাম, গিয়ে বললাম যে ভাই আমি 1 মাস পরে একটা ল্যাপটপ কিনতে চাই। সে বললো ঠিক আছে, 1 মাস পরে আইসেন, এত দামে নিতে পারবেন। দাম কিন্তু একদম স্ট্রিক্ট ভাবে সেট করে আসছি আমি। দোকানদারের সাথে আমি আজকে বসে স্ট্রিক্ট ভাবে ঠিক করে আসছি যে আমি 30,000 টাকা দিয়ে ল্যাপটপ কিনবো। সে বলছে আচ্ছা ভাই ঠিক আছে, মার্কেটের দাম যাই হোক না কেন, আমি আপনাকে 30,000 টাকা দিয়েই সেল করবো। এইরকম, এটাকে বলে ফিউচার কন্ট্রাক্ট। তো ডেফিনেশনটা এখন পড়লে বোঝা যাবে। ফিউচার কন্ট্রাক্ট ইজ এন এগ্রিমেন্ট। ফিউচার কন্ট্রাক্ট একটা চুক্তি, একটা এগ্রিমেন্ট টু বাই অর সেল। আমি যেমন কিনতে গেছি দোকানদারের কাছে, দোকানদার তো আমার কাছে সেল করবে। তো এটা আসলে এগ্রিমেন্টটা কিসের জন্য? টু বাই অথবা সেল করার জন্য এন অ্যাসেট, এটা সার্টেন টাইম, 1 মাস পরে, আমাদের এক্সাম্পলে 1 মাস পরে, ইন দ্য ফিউচার, পরে সার্টেন প্রাইস, কত দামে বিক্রি করবো সেটা। তো এই হচ্ছে ফর্মুলাটা ডেফিনেশন। By contrast, in a spot contract, there is an agreement to buy or sell the asset immediately. So এটা আমি অলরেডি বলে ফেলছি যে আমি যদি আজকে গিয়ে দোকান থেকে আজকে একটা কম্পিউটার কিনে নিয়ে আসি বা ল্যাপটপ কিনে নিয়ে আসি, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো স্পট কন্ট্রাক্ট। এটাকে বলা হবে স্পটে কেনা বেচা হয়েছে। ঠিক আছে, সো স্পটে কেনা বেচা করলে এটা তো এখানে আর কোনো ইনস্ট্রুমেন্ট বা এখানে কোনো সিকিউরিটিস অ্যারাইজ হয় না, কোনো সিকিউরিটিস অ্যারাইজ হচ্ছে না। কিন্তু আমি যখন ফিউচারের জন্য একটা কন্ট্রাক্ট করতেছি, সেখানে একটা সিকিউরিটিস অ্যারাইজ হচ্ছে। আচ্ছা, তো ফিউচার কন্ট্রাক্টে দুইটা পার্টি, একটা পার্টি হচ্ছে আমি, আমি যে দোকানে গেছি কেনার জন্য, তো আমাকে বলা হচ্ছে লং পার্টি। আমাকে বলা হচ্ছে লং পার্টি, মানে যে কিনতে চায় অ্যাসেটটা 1 মাস পরে, যে কিনতে চাবে বা কিনবে, তাকে বলা হচ্ছে লং পার্টি। আর 1 মাস পরে যে বিক্রি করবে, তাকে বলা হচ্ছে শর্ট পার্টি। ঠিক আছে, লং আর হচ্ছে শর্ট। লং মানে হচ্ছে যে বাই করতে চায়, আর শর্ট মানে হচ্ছে যে সেল করতে চায়। এই হচ্ছে ফিউচারের দুইটা পার্ট। ফিউচারে আমি যে আজকে দোকানদারের সাথে দোকানে গিয়ে বসলাম, বসে ওর সাথে আলোচনা করলাম যে 1 মাস পরে আমরা জিনিসটা কিনবো বেচবো, এটা যে যখন 1 মাস পরে টাইম আসবে, তখন কিন্তু আমাকে মাস্ট কিনতে হবে। আমি আজকে কন্ট্রাক্ট করলাম না,
এক মাস পরে কিন্তু আমাকে এটা কিনতেই হবে, এটা আমি কোনোভাবে এটা এড়াইতে পারবো না। যে এক মাস পরে আমার মনে হইলো যে মার্কেটে দাম কম, অন্য একটা দোকানে দাম কম, আমি ওই দোকান থেকে কিনে ফেলি কম দামে। না, এটা করা যাবে না। এক মাস পরে মার্কেট প্রাইস যাই হোক না কেন, ল্যাপটপের প্রাইস অন্যান্য দোকানে যাই হোক না কেন, অন্যান্য দোকান মানেই তো মার্কেট, অন্যান্য দোকানে যাই হোক না কেন, আমাকে কি করতে হবে? ওই ব্যক্তির সাথে যে আমি কন্ট্রাক্ট করছিলাম, ওই কন্ট্রাক্টই আমাকে কিনতে হবে। সো এটা হচ্ছে অব্লিগেশনস টু বাই, আমাকে কিনাই লাগবে। সেম ভাবে আমি আমি যার সাথে কন্ট্রাক্ট করছি, যে সেলার, দোকানদার, দোকানদারেরও কি করতে হবে? আমার কাছে জিনিসটা সেল করাই লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে অব্লিগেশনস টু সেল, মানে তার সেল করাই লাগবে। এখানে দুটা পার্টিরই আসলে অব্লিগেশনস। আমার জন্য একটা অব্লিগেশন হয়ে দাঁড়াইলো, ওর জন্য একটা অব্লিগেশনস হয়ে দাঁড়াইলো। এখানে কারো রাইট নেই। দুজনকে কি করতে হবে? মানে ওই যে অ্যাকশনটা অবশ্যই নিতে হবে। তো এই হচ্ছে ফিউচার কন্ট্রাক্টের জিনিসপত্র। তাহলে আরেকটা কথা বলা যায়, সেটা হচ্ছে যে আমি যে আজকে দোকানদারের সাথে একটা কন্ট্রাক্ট করলাম, ফিউচার কন্ট্রাক্ট, এখানে আমার কিন্তু আজকে কোনো খরচ আছে না। জাস্ট কন্ট্রাক্টে এন্টার এন্টার করার জন্য, কন্ট্রাক্টে এন্ট্রি নেওয়ার জন্য কোনো এক্সট্রা প্রিমিয়াম বা এক্সট্রা কোনো খরচ নেই। ঠিক আছে? এটা কেন বলতেছি? কারণ এটা অপশনের সাথে আহ একটু কম্পারিজন করা যায়। ফিউচারে কোনো প্রিমিয়াম নাই, প্রিমিয়াম বলতে ইনিশিয়াল কোনো কস্ট নাই, কিন্তু অপশনে কি আছে? অপশনে হচ্ছে একটা প্রিমিয়াম আছে, শুরুতেই একটা কস্ট হয়ে যায়। সেম ভাবে আরো কয়েকটা ওয়ার্ড আমি এখানে ইউজ করছি, সেটা হচ্ছে ফিউচারে দুইটা পার্টিরই অব্লিগেশন ক্রিয়েট হয়। আমাকে কিনতেই হবে, আমাকে বেচতেই হবে, এরকম একটা অব্লিগেশন ক্রিয়েট হয় ফিউচারে। কিন্তু একটু পরে যখন অপশনে যাব, অপশনে কিন্তু আবার একটা পার্টির রাইট থাকে, কেনার। মন চাইলে কিনবে, মন না চাইলে কিনবে না। যদি দেখে তার লাভ হবে তাহলে সে কিনবে, আর না হলে সে কিনবে না। এটা হচ্ছে অপশন। অপশনেও একটা পার্টির অব্লিগেশনস থাকে, অপশনের মধ্যেও একটা পার্টির অব্লিগেশন থাকে যে আহ, বেচতেই হবে বা কিনতেই হবে, এরকম একটা পার্টির অব্লিগেশনস থাকে। কিন্তু আরেকটা পার্টির রাইট থাকে, যার ওই যে যার পকেট থেকে ইনিশিয়াল খরচটা যায়, তার জন্য একটা রাইট হয়ে দাঁড়ায়। এবং ইনিশিয়াল এই যে প্রিমিয়ামটা, ইনিশিয়াল যে টাকাটা যে পাবে, তার জন্য এটা অব্লিগেশনস। আচ্ছা, অপশন একটু পরে আসতেছি, তাহলে ফিউচার আবার একটু রিকেপ করে নিই। ফিউচার হচ্ছে আমি জাস্ট আজকে একজন ব্যক্তির সাথে কন্ট্রাক্ট করলাম যে কিনবো। সে বললো আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে বেচবো। আমি হচ্ছে লং পার্টি, আমি যেহেতু কিনবো, আর যে বেচবে সে হচ্ছে শর্ট পার্টি। এখানে আমরা আজকে যে কন্ট্রাক্টটা করলাম, আমাদের কারো পকেট থেকেই কোনো টাকা পয়সা যায় নাই। আমার কাছ থেকেও সে টাকা পায় নাই, তার কাছ থেকেও আমি কোনো টাকা পাই নাই। এবং দুইটা পার্টির জন্য এটা অব্লিগেশনস, এক মাস পরে আমাকে কিনতেই হবে, এক মাস পরে ওর কি করতে হবে? বিক্রি করতেই হবে। হোপিং ফিউচার মোটামুটি শেষ। এখানে কিছু এক্সচেঞ্জের নাম বলছে, যে কোন কোন এক্সচেঞ্জের মধ্যে এই ফিউচার ট্রেড হয়। ফিউচার কোন কোন এক্সচেঞ্জের মধ্যে ট্রেড হয়? ফিউচার কিন্তু এক্সচেঞ্জে ট্রেড হয়, এটা একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ মানে ওই যে এই যে একটা আমাদের ডিএসসি যেমন একটা এক্সচেঞ্জ, সিএসসি আমাদের একটা এক্সচেঞ্জ। সো এক্সচেঞ্জে কেনা বেচা হয় ফিউচার। ঠিক আছে? এই সেম জিনিসটাই যদি এক্সচেঞ্জে কেনা বেচা না হয়, ওভার দ্য কাউন্টার মার্কেটে কেনা বেচা হয়, সেটাকে বলে ফরওয়ার্ড। সেটাকে বলে ফরওয়ার্ড। ঠিক আছে? তো এই অল্প অল্প পার্থক্য আমাদের সিকিউরিটিজ গুলোর মধ্যে, ডেরিভেটিভ সিকিউরিটিজ গুলোর মধ্যে। তো ফিউচার যদি ভালো করে ফিউচারের প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স যদি মাথায় রাখা যায়, সেটার সাথে কম্পারিজন করে করে ফরওয়ার্ড এবং অপশনস গুলাকেও ভালোভাবে বুঝে ফেলা যায়। আচ্ছা, তাহলে ফিউচার হচ্ছে এক্সচেঞ্জে ট্রেড হয়, এটা একটা ফিউচারের ক্যারেক্টারিস্টিক্স। ফিউচার এক্সচেঞ্জে ট্রেড হয়। কোন কোন এক্সচেঞ্জে ট্রেড হয়? সিএমই আছে, ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ আছে, ইউরোনেক্সট আছে, ইউরো এক্স আছে, এরকম কয়েকটা এক্সচেঞ্জের নাম বলছে, তাহলে গুরুত্বপূর্ণ। ফিউচারের প্রাইস, আহ এটা অলরেডি বলে ফেলছি, যে এক মাস পরে কি দামে কিনবো, কি দামে বেচবো, সেটা আজকেই আমি ঠিক করে ফেলতেছি।
দ্য ফিউচার প্রাইস ফর এ পার্টিকুলার কন্ট্রাক্ট ইজ দ্য প্রাইস এট হুইচ ইউ এগ্রি টু বাই। আমি যে দামে কিনবো 1 মাস পরে, এটা কি বলতেছে? ফিউচার প্রাইস। ঠিক আছে। আমি অ্যাসেটটা আমার যে, আমি মেবি ল্যাপটপ কেনার জন্য কন্ট্রাক্ট করছি, ওই ল্যাপটপটা আমি যে দামে কিনবো 1 মাস পরে, ওই দামটাকে বলা হয় ফিউচার প্রাইস। মেবি ল্যাপটপের দাম আমি 1 মাস পরে 30,000 টাকায় কিনবো, তাহলে ফিউচার প্রাইস ইকুয়াল টু 30,000। ইট ইজ ডিটারমাইন্ড বাই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। যে কোনো প্রাইসই আসলে সাপ্লাই ডিমান্ডের ইন্টারসেকশন থেকে আসে, এটার পর আর কিছু নাই। এরপরে আসতেছে ইলেকট্রনিক ট্রেডিং। ইলেকট্রনিক ট্রেডিং এ কি বলছে? ট্রেডিশনালি ফিউচার কন্ট্রাক্টস হ্যাভ বিন ট্রেডেড ইউজিং দ্য ওপেন outcry system where traders physically meet on the floor of the exchange. এটা ইলেকট্রনিক ট্রেডিং এর আগে এরকম ফিউচার গুলা কেনা বেচা হতো, যে একটা আহ, একটা রুমের মধ্যে সবাই যাইতো বা একটা অফিসে সবাই যাইতো, যাওয়ার পরে আমি কিনবো এবং আরেকজন হচ্ছে বিক্রি করবে, তো দুজনে দেখা সাক্ষাৎ হইতো, তখন দুজনে বসে আলোচনা করতো। একটু আগে আমি এক্সাম্পল যেটা ইউজ করতেছি, যে আমি মেবি ওই কম্পিউটার দোকানে যাব, দোকানে গিয়ে তার সাথে বসে ডিসকাস করব যে কিনবো নাকি বেচবো। এগুলো আগে হইতো ট্র্যাডিশনালি। এই ফিউচার কন্ট্রাক্ট গুলা ট্রেড হইতো কিভাবে? ফিউচার কন্ট্রাক্ট গুলা ট্রেড হইতো এই যে ফিজিক্যালি মিট করে, ফিজিক্যালি দেখা করে এক্সচেঞ্জের ফ্লোর অফ দি এক্সচেঞ্জে, এক্সচেঞ্জের ফ্লোরে দেখা দেখা করে হচ্ছে কেনা বেচাটা হইতো, বা ফিউচারে ওরা কন্ট্রাক্টে যাইতো। ঠিক আছে। ওই যে দোকানদারের সাথে আমি দেখা করলাম না দোকানে গিয়ে না দেখা করতে পারে, আমি মেবি ঢাকা স্টক এক্সচেঞ্জে চলে গেলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জে গিয়ে দেখলাম ওই দোকানদার আছে, তো ওইখানে আমি ওর সাথে কন্ট্রাক্টটা করলাম। এটা আগে হইতো। বর্তমানে এটা ইলেকট্রনিক হয়ে গেছে। তো এখন আর তোমাকে কি করতে হবে না, এই এক্সচেঞ্জের ফ্লোরে মানে এক্সচেঞ্জের বিল্ডিং এ যাওয়া লাগবে না, এখন অনলাইনেই সবকিছু সম্ভব। তো এরপরে আসতেছে এক্সাম্পলস অফ ফিউচার কন্ট্রাক্ট। সো এটা তো আর দেখা দরকার নাই, কারণ এক্সাম্পল তো আমি দিছি অলরেডি। টার্মিনোলজি, এটা অলরেডি বলছি, যে পার্টিটা কিনার জন্য রাজি হয়েছে তাকে বলে লং পার্টি, যে পার্টিটা বিক্রি করবে বলে কন্ট্রাক্টে ঢুকলো তাকে বলা হচ্ছে শর্ট পার্টি। তো এখানে আবার এক্সাম্পল একটা ইউজ করছে, এখানে প্রফিট এবং লসের দেখা যাচ্ছে বলতেছে, সো এটা করে ফেলা যায়, ক্যালকুলেশন যেহেতু করতে বলছে। সো দেখি এখান থেকে প্রফিট বা লস হয় কিনা। জানুয়ারি মাসে an investor enters into a long future contract to buy 100 OZ of gold. ওজেড থেকে কি জানি বলে, আউন্স টাউন্স কিছু একটা হবে। আচ্ছা, তো এট $1,100 পার ওজেড ইন এপ্রিল। জানুয়ারিতে কন্ট্রাক্টটা হইতেছে, ঘটনাটা ঘটতেছে, কন্ট্রাক্টটা হইতেছে জানুয়ারিতে। ঠিক আছে। কিসের কন্ট্রাক্টে গেল? লং। একটা ইনভেস্টর কি করবে? কিনবে। কিনবে কি আজকে? অবশ্যই না। আজকে কিনলে তো আর ফিউচারের আলোচনা আসে না। জানুয়ারি জানুয়ারিতে তারা ডিসকাশনে বসে যে আমরা কি করব, কেনা বেচাটা করব। কবে? এপ্রিল। অবশ্যই কিছুদিন পরে, কিছু মাস পরে সেটা। তো এপ্রিলে ওরা হচ্ছে কি করবে, 100 OZ বা 100 আউন্স বলি আমি এটাকে, 100 আউন্স অফ গোল্ড কিনবে। দাম কত সেট করছে? $1,100 1 আউন্সের দাম। তাহলে 1,100 ইন্টু 100, এটা হচ্ছে কত হইলো, কিছু একটা, আমি ধরে নিলাম 1 আউন্স কিনবে। তো 1 আউন্স কিনলে এটা দাম কত? 1,100 টাকা। তো আজকে বসে আমি ঠিক করলাম যে এপ্রিলে আমি 1,100 টাকা দিয়ে 1 আউন্স কিনবো। এপ্রিল আসলো, এপ্রিল মাস যখন আসলো, তখন দেখা গেল যে প্রাইস অফ দি গোল্ড ইজ 1175। এই যে মার্কেটে মার্কেটে গোল্ডের দাম হয়ে গেছে $1,175। তো আমি তো কন্ট্রাক্ট করে রাখছি যে 1,100 দিয়ে কিনবো, তো আমি 1,100 টাকা দিয়ে কিনলাম, ওই ব্যক্তির কাছ থেকে 1,100 দিয়ে কিনলাম। এরপরে আমি 1,175 দিয়ে আরেকজনের কাছে বিক্রি করে দিতে পারবো, আর যেহেতু আমার কাছে এটা চলে আসছে 1,100, এটা আমি একটা কন্ট্রাক্ট করে রাখছিলাম, চুক্তি করে রাখছিলাম, আমি ওর কাছ থেকে 1,100 টাকা দিয়ে এটা কিনে ফেললাম। সে তো আমার কাছে বেচতে বাধ্য, কারণ আমরা তো আগেই বলে নিছি ফিউচারে হচ্ছে একজনকে একজন
অবশ্যই কিনতেই হবে আর একজন বিক্রি করতেই হবে। এই যে 1100 টাকা দিয়ে এটা আমি ওর কাছ থেকে কিনবো এবং সে আমার কাছে এটা বিক্রি করতে বাধ্য। আমি 1100 টাকা দিয়ে কিনলাম। এখন দেখতেছি মার্কেটের প্রাইস তো 1175। এই দামে মার্কেট থেকে আমি কিনতেও পারবো, মার্কেটে আমি বেচতেও পারবো। তো যেহেতু আমি অলরেডি অ্যাকাউন্টস গোল্ড পাইছি, 1100 টাকা দিয়ে কিনছি, এটাকে আমি এখন বিক্রি করে দিই। বিক্রি করে পাবো আমি কত? 1175 টাকা। মার্কেট প্রাইসে কেনাও যায়, বেচাও যায়। তো মার্কেট প্রাইসে আমি এটা বিক্রি করে দিলাম। অ্যাকাউন্টস আমি 1100 টাকা দিয়ে কিনলাম আমার যে পার্টি থেকে 1100 টাকা দিয়ে কিনে 1175 টাকায় বিক্রি করে দিলাম। তাহলে আমার এখানে লাভ হয়ে গেল মোটামুটি $75 লাভ হয়ে গেল। তো এটাই বলছে হোয়াট ইজ দ্য ইনভেস্টার্স প্রফিট অর লস। তো ইনভেস্টর প্রফিট হচ্ছে এখানে $75। এরপরে আসতেছে ওভার দ্য কাউন্টার মার্কেট। তো এটা আমরা জানি যে এটা এক্সচেঞ্জের বাহিরে, যেটা যে নিজেরা নিজেরা যখন কেনা বেচা করে সেটাকে ওভার দ্য কাউন্টার মার্কেট বলে। তো ওভার দ্য কাউন্টার মার্কেটে আসলে কোন জিনিসগুলা কেনা বেচা হয়? ফরওয়ার্ড, ফরওয়ার্ড, ফিউচার, ফরওয়ার্ড সেম জিনিস, একদম হুবহু একই জিনিস। জাস্ট ফিউচারটা ট্রেড হয় এক্সচেঞ্জে, ফরওয়ার্ডটা ট্রেড হয় ওভার দ্য কাউন্টার মার্কেট। তো সেম ফরওয়ার্ডের হচ্ছে ফিউচারের মতো দুইটা পার্টি থাকে, একটা লং পার্টি একটা শর্ট পার্টি, এবং একজন পার্টি বলে আমি কিনবো আর একজন পার্টি বলে আমি বিক্রি করব, এবং বিক্রি করতে তারা বাধ্য, কিনতে বাধ্য। ঠিক আছে, সবকিছুই সেম। জাস্ট ফরওয়ার্ডের সাথে ফিউচারের পার্থক্যটা হচ্ছে কি, একটা এক্সচেঞ্জে ট্রেড হয় আর একটা এক্সচেঞ্জে ট্রেড হয় না। ছোট্ট আরেকটা পার্থক্য আছে, সেটা হইতেছে ফিউচারে, যেহেতু এটা এক্সচেঞ্জে ট্রেড হয়, ফিউচারে হইতেছে আহ তোমাকে নির্দিষ্ট পরিমাণে কিনতে হবে। 500 ফিউচার অথবা 1000টা ফিউচার, বা এরকম সুন্দর সুন্দর সংখ্যা, 500, 1000, 1500, 2000 এরকম। মেবি আমার 500টা ফিউচার লাগবে না, আমার খুব সম্ভবত 232টা ফিউচার লাগবে, এরকম ভাঙাচোরা লাগতে পারে না খুচরা, খুচরা অ্যামাউন্টের। তখন আমাকে কি করতে হবে? আমি ফিউচার থেকে, আমি এক্সচেঞ্জ থেকে তো 232টা ফিউচার কিনতে পারবো না, মানে 232টা ফিউচারে আমি পজিশনে যাইতে পারবো না, মানে কন্ট্রাক্টে যাইতে পারবো না। তো কি করতে হবে আমার? ওই যে যেতে হবে কোথায়? ফরওয়ার্ড, মানে ওভার দ্য কাউন্টার মার্কেটে। আমার মেবি 1000 তেল লাগবে, 1000 তেলের একটা কন্ট্রাক্টে যাব। 1000 তেলের কন্ট্রাক্ট। সো এটার জন্য আমাকে কি করতে হবে? এক্সচেঞ্জ থেকে একটা ফিউচার কিনতে হবে, একটা ফিউচারে আমাকে এন্ট্রি নিতে হবে। কিন্তু আমার যদি 1000 লিটার না, আমার সাপোজ এই 575 লিটার লাগবে, এরকম ভাঙাচোরা কোনো সংখ্যা হইলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ওভার দ্য কাউন্টার মার্কেটে আসতে হবে। সো ওভার দ্য কাউন্টার মার্কেট হচ্ছে অল্টারনেটিভ টু এক্সচেঞ্জ, এটা অল্টারনেটিভ, এক্সচেঞ্জের অল্টারনেটিভ। এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, কর্পোরেট ট্রেজার্স এবং ফান্ড ম্যানেজাররা নিজেদের মধ্যে ট্রেড করে। ট্রানজেকশনস আর মাচ লার্জার দেন ইন দ্য এক্সচেঞ্জ ট্রেডেড মার্কেট। এখানে মোটামুটি ভালো পরিমাণে কেনা বেচা হয়। তো এখানে এক্সচেঞ্জ এবং ওটিসির মার্কেটের সাইজটা দেখাইছে। ওটিসির মার্কেটের সাইজ অনেক বড় দেখা যাচ্ছে, এক্সচেঞ্জের সাইজ ছোট। এরপরে আসতেছে লেহমানের ব্যাংক্রাপসি। এটা এখানে আলোচনা করে লাভ নাই, এটা অনেকেই ইয়াতে অডিট করছে, এটা নিয়ে কেস প্রেজেন্টেশন এই টাইপের কিছু করে আসার কথা। নিউ রেগুলেশনস এগুলো দরকার নাই, সিস্টেমেটিক রিস্ক দরকার নাই। এরপর আসতেছে ফরওয়ার্ড কন্ট্রাক্ট। ফরওয়ার্ড কন্ট্রাক্ট আগেই বলে নিছি, এটা আসলে একদম সিমিলার টু ফিউচার্স, জাস্ট এটা ওভার দ্য কাউন্টার মার্কেটে কেনা বেচা হয়। এবং এখানে নিজের ইচ্ছা মতো কোয়ান্টিটির জন্য কি করা যায়? লং বা শর্টে যাওয়া যায়। তার মানে এটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজড বলবো না, ফিউচার মার্কেটে ফিউচার হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড, আর এটা হচ্ছে আমরা কি বলতে পারি, এটাকে বলা হয় কাস্টমাইজড। আমার যেভাবে যেভাবে লাগবে আমি সেভাবে সেভাবে করে নিতেছি এই কন্ট্রাক্ট। কিন্তু ফিউচারটা আমার যেভাবে লাগবে সেভাবে করার সুযোগ নেই। এরপর আসতেছে ফরওয়ার্ড প্রাইস। তো হুবহু সেম ফিউচার প্রাইসের মতো ফরওয়ার্ড প্রাইস, এটা কোনো পার্থক্য নাই। আজকে বসে ঠিক করতেছি, কিছুদিন পরে কেনা বেচা করবো। এখানে কিছু ফরওয়ার্ডের মার্কেট প্রাইস কেমনে দেখা যায় সেটা
দেখাইছে। সাপোজ টেবিলটা একটু বুঝাই দিই, এটা এক্সামের জন্য তেমন গুরুত্বপূর্ণ না, টেবিল না বুঝলেও চলে, আর কেউ বুঝতে চাইলে বুঝতে পারে। এটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ কোর্স ফর ইউএসডি পার জিবিপি, এক্সচেঞ্জ রেট অন May 13, 2015। তো সাপোজ আমি ল্যাপটপ দিয়েই বলি, ল্যাপটপের স্পট প্রাইস হচ্ছে, সাপোজ এটা হচ্ছে 1,57,446 কিছু একটা, 1.5746 মিলিয়ন সাপোজ বললাম, এটা হচ্ছে বিড। তো বিড মানে হচ্ছে, আর বিড মানে কি আর অফার মানে কি? বিড মানে হচ্ছে ব্রোকার আমার কাছে যে দামে এটা, আমার কাছ থেকে যে দামে সে কিনতে চায়, আমার কাছ থেকে যে দামে সে এটা কিনতে চায়, বিড। তাইলে একটা ল্যাপটপ যদি হয়, ব্রোকার আমার কাছ থেকে এটা কিনতে চায় 1.5746 ডলারে। এই জিনিসটা, সেম জিনিসটাই আমি যদি কিনতে চাই, মানে হ্যাঁ, আমি যদি কিনতে চাই, তাহলে সে আমার কাছে বিক্রি করবে এই দামে 1.5750। এই মাঝখানে যে গ্যাপটা আছে এটা তার জন্য প্রফিট। ঠিক আছে, বিড মানে হচ্ছে সে আমার কাছ থেকে কিনবে, অফার মানে হচ্ছে সে আমার কাছে কত টাকা দামে বিক্রি করতে চায়, এটা দেওয়া আছে। এটাকে বলে স্পট। আজকে এই মুহূর্তে, এই মুহূর্তে আমি যদি কিনতে চাই, আমার কিনলে লাগবে 1.5750 টাকা। আমি যদি বিক্রি করতে চাই, আমি বিক্রি করতে পারবো 1.5746। আমি কম্পিউটার নিয়ে বলতেছি বা ল্যাপটপ নিয়ে বলতেছি বা যে কোনো একটা গুডস নিয়ে বলতেছি। ওই ওই গুডসটার এটা হচ্ছে কিনতে, এটা হচ্ছে বিক্রি করতে গেলে আমি এই টাকাটা পাবো, আর কিনতে গেলে আমার এই টাকাটা লাগবে। আমি যদি 1 মাস পরের প্রাইসটা দেখি সেম জিনিসটার, এই যে কম্পিউটার যে নিয়ে আমরা কথা বলতেছি, ওই কম্পিউটারটারই 1 মাস পরের প্রাইস কত, 1 মাস পরে যদি আমি কি করতে চাই, বিক্রি করতে চাই, সেক্ষেত্রে আমি বিক্রি করতে পারবো 1.5742 টাকায়। এটা হচ্ছে 1 মাস পরের প্রাইস। সেম ভাবে 1 মাস পরের আমি যদি কিনতে চাই, সেক্ষেত্রে আমাকে কিনতে হবে 5747 দিয়ে, মাঝখানে যে গ্যাপটা আছে সেটা ব্রোকারের প্রফিট। ঠিক আছে, এইভাবে 3 মাস পরের কন্ট্রাক্টের প্রাইস দেওয়া আছে, 6 মাস পরের কন্ট্রাক্টের প্রাইস দেওয়া আছে। তো এগুলো কিন্তু আসলে ডিরেক্ট কি, এগুলো কিন্তু ওই জিনিসটার মূল্য, ওই যে কম্পিউটার হোক বা যে গুডসটা নিয়ে আমরা কথা বলতেছি, ওই গুডস এর আজকের প্রাইস, এগুলা এগুলো হচ্ছে আজকের প্রাইস, একটা বিড প্রাইস, একটা অফার প্রাইস। 1 মাস পরের প্রাইস এগুলা, 2 মাস পরের প্রাইস এগুলা, সরি 3 মাস পরের, এবং 6 মাস পরের প্রাইস এগুলো। ঠিক আছে, এখানে আমরা জানি কোনো প্রিমিয়াম নাই, এক্সট্রা কোনো পেমেন্টের কথা আসবে না, এখানে এক্সট্রা কোনো প্রাইসের কথা এখানে আসবে না, এখানে জাস্ট এই জিনিসগুলা কি আসলে প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস এগুলো। ওকে, সো এখানে একটা এক্সাম্পল ইউজ করছে। So there is a corporation to plan what are the possible outcomes. বইয়ে দেখি এই এক্সাম্পলটা কি ম্যাথ নাকি, ম্যাথ হইলে করলাম, না হইলে এরকম নাই। এই যে আমরা এটা দেখলাম, এটা এই টেবিলটা দেখলাম মাত্র, না এখানে কোনো ম্যাথ ট্যাথ কিছু নাই, সো আমি স্লাইডটা স্কিপ করতে পারি। এখন যাই অপশনে। সো অপশন মানে হচ্ছে আহ কিনার অধিকার বা বিক্রি করার অধিকার। ঠিক আছে, সো অপশন একটা সিকিউরিটিস, এটা 2 প্রকার। অপশনটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কল অপশন আর একটা হচ্ছে পুট অপশন। তো কল অপশন যদি আমি কিনি, আমি যদি কল অপশন আজকে 5 টাকা দিয়ে একটা কল অপশন কিনি, তাহলে আমি কি করতে পারবো, আমি একটা সুযোগ অপশন পেয়ে যাব টু বাই এ সার্টেন অ্যাসেট। একটা অ্যাসেট কিছুদিন পরে, 1 মাস পরে, ওই যে ল্যাপটপের কথা আমরা বলতে পারি, 1 মাস পরে ল্যাপটপ আমি কিনবো নাকি কিনবো না, সেটার রাইট আমার কাছে থাকবে, সেটার রাইট আমার কাছে থাকবে। তার মানে 1 মাস পরে আমি কিনবো
যদি আমার লাভ হয় এরকম সম্ভাবনা দেখি তাহলে আমি কিনবো, যদি দেখি যে লস হবে তাহলে আমি কিনবো। তাহলে এখানে আমি একটা আহ কি করতে পারতেছি, যে লস হওয়ার সুযোগটাকে আমি এড়াইতে পারতেছি। ফিউচারে কিন্তু এই সুযোগটা ছিল না, ফিউচারে কিন্তু আমাকে কিনতেই হইতো, ফিউচারে কিন্তু আমাকে অবশ্যই কিনা লাগতো, না কিনা না কিনা কোনো উপায় নেই। কিন্তু কল অপশন যেহেতু আমি কিনতেছি, অপশন যেহেতু কিনতেছি, এবং এটা অপশনটা কি, কল অপশন, কল অপশন যদি আমি কিনি সেক্ষেত্রে আমাকে কিনতে হবেই, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আমার মন চাইলে আমি কিনবো, প্রফিট দেখলে আমি কিনবো। তো এটাকে বলে কল অপশন, যে কিনার অধিকারটাকে কিনে ফেলা, 1 মাস পরে কিনার অধিকারটাকে কিনে ফেলা। সেম ভাবে পুট অপশন, পুট অপশন মানে হচ্ছে বিক্রি করার অধিকার কিনে ফেলা। এখন আমি কিনবো, পুট অপশনটাকে আমি কিনবো। পুট অপশন যদি আমি 5 টাকা খরচ করে কিনি, 1 মাস পরে আমি বিক্রি করব না কি করব না সেটা আমার ইচ্ছা। আমি যদি দেখি যে আমার লাভ হবে বিক্রি করলে, সেক্ষেত্রে আমি সেল করব, আর না হলে আমি সেল করব। কিন্তু আমরা দেখছিলাম যে আমরা যদি ফিউচারে শর্ট পজিশন নিতাম, ফিউচারে শর্ট পজিশন, ফিউচারে শর্ট পজিশন মানে ছিল যে বিক্রি করার জন্য কন্ট্রাক্ট করা। তো 1 মাস পরে কিন্তু আমাকে বিক্রি করাই লাগতো, সেটা আমার জন্য লাভজনক হইলে হোক না হইলে নেই, আমার কিন্তু অবশ্যই বিক্রি করা লাগবে। কিন্তু আমি যেহেতু অপশন কিনতেছি, এবং এই অপশনটার নাম কি, পুট অপশন, পুট অপশন যেহেতু কিনতেছি সেক্ষেত্রে আমি সেল করব না কি করব না এটা আমার চয়েস থাকবে, ঠিক আছে। এবং সেল করলে ওই যে আমি নির্দিষ্ট প্রাইস পাবো, স্ট্রাইক প্রাইস যেটাকে বলা হয়, সার্টেন প্রাইস পাবো, স্ট্রাইক প্রাইস। এবং আমি যদি কিনি সেক্ষেত্রে আমি একটা নির্দিষ্ট প্রাইসে আমি কিনতে পারি। অবশ্যই এখানে অপশন হোক আর ফিউচার হোক, সবকিছুতেই প্রাইসটা ফিক্স থাকবে, যে কত দামে কেনা বেচাটা হবে সেটা ফিক্স থাকবে। ওই প্রাইসটাকে বলা হয় স্ট্রাইক প্রাইস, প্রাইসটাকে বলা হয় স্ট্রাইক প্রাইস, এটাকে কে দিয়ে ডিনোট করা হয়, কে। অপশন অন্যভাবে 2 প্রকার, একটা হচ্ছে আমেরিকান অপশন আর একটা হচ্ছে ইউরোপিয়ান অপশন। অপশন হচ্ছে অন্যভাবে 2 প্রকার। আমেরিকান অপশন হচ্ছে এমন একটা অপশন যেটা যে কোনো সময় এক্সারসাইজ করা যায়, যে কোনো সময় এক্সারসাইজ করা যায়। 1 মাস পরেই কিনতে হবে এরকম না, আমার মন চাইলে 2 দিন পরেই আমি এটাকে এক্সারসাইজ করে ফেলতে পারবো, ঠিক আছে। 2 দিন পরেই আমি আমার অপশনটা, যদি আমার মনে হয় যে আমার কিনলে এখন লাভ হবে, অপশনটা এক্সারসাইজ করলে আমার লাভ হবে, আমি সাথে সাথে এক্সারসাইজ করে ফেলবো। এক্সারসাইজ করা মানে হচ্ছে আমার যে রাইট, আমি যে কল অপশন কিনছি মানে কি, আমি তো কিনার অধিকার কিনে ফেলছি। তো আমি প্রোডাক্টটা কি করব, 2 দিন পরে মন চাইলে আমি কিনে ফেলতে পারবো। 1 মাস পরের জন্য আমাকে ওয়েট করতে হবে, এটাকে বলে আমেরিকান অপশন। আমেরিকান অপশন হলে যে কোনো সময় আমি কিনতে পারবো। আর আমার যদি লস হয় তাহলে তো আমি হয়তো বা সারা জীবনে এটা কিনবোই না, আমি এটা এক্সারসাইজই করবো। ইউরোপিয়ান অপশন যেটা, সেটা হচ্ছে আমার যে ওই যে 1 মাস, 1 মাসের কথা যে আমরা বারবার বলতেছি, ওই 1 মাস পরে আমাকে কি করতে হবে, এক্সারসাইজ করলে করতে হবে, না করলে তো নাই। 1 মাস আমাকে ওয়েট করতে হবে, নির্দিষ্ট যে টাইম আছে সেই টাইমটা আমাকে ওয়েট করতে হবে। ওই টাইম শেষে গিয়ে আমার যদি মনে হয় আমার জন্য লাভজনক হবে, তাইলে আমি অপশনটা ইউজ করে ওই যে ওই ব্যক্তির কাছ থেকে কিনবো, নির্দিষ্ট দামে যে আমরা আলোচনা করে রাখছিলাম ওই দামে কিনবো। যদি মনে হয় যে না আমার লস হবে তাহলে আমি কিনবো না। এটা হচ্ছে ইউরোপিয়ান অপশন। তাহলে আমেরিকান অপশন যে কোনো সময় এক্সারসাইজ করা যায়, আর ইউরোপিয়ান অপশন জাস্ট এট ম্যাচুরিটিতে এক্সারসাইজ করা যায়। তো এখানে একটু আগে যেরকম আমরা ফিউচারের বিভিন্ন জিনিসপত্র দেখছি, ফিউচারের কোটেশন কিভাবে হয়, এখানে অপশনের কোটেশন গুলো দেওয়া আছে। তো একটা জাস্ট লাইন বুঝিয়ে দিই, সেটা হচ্ছে, এটা হচ্ছে স্ট্রাইক প্রাইস 475। স্ট্রাইক প্রাইস মানে আমরা কি বলছিলাম একটু আগে, স্ট্রাইক প্রাইস মানে হচ্ছে 1 মাস পরে ল্যাপটপ যে দামে কিনবো সেটার দাম, যে এটা হচ্ছে 475 টাকা দিয়ে আমি ল্যাপটপটা কিনতে পারবো, মন চাইলে কিনবো, না হলে কিনবো না। সো এটা হচ্ছে আমার ল্যাপটপের প্রাইস, এই 475 কিন্তু আমার প্রোডাক্টের প্রাইস। আচ্ছা, সো
এইটা কি তাইলে 57.9 বা 61.8 এই জিনিসগুলা কি? এগুলো হচ্ছে আমি যে অপশনটা কিনবো না, ওই অপশনের প্রাইস। একটু আগে বলছি যে ফিউচার কন্ট্রাক্টে যাওয়ার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট লাগে না, কিন্তু অপশনে যাওয়ার জন্য একটা পেমেন্ট এক্সট্রা লাগে। ওই অপশনের জন্য অপশনটার দাম হচ্ছে এটা 57.9 61.8। ঠিক আছে, তো এটা হচ্ছে বিড। বিড মানে হচ্ছে আমি 57.90 দিয়ে সেল করতে পারবো। অপশনটা যদি আমি সেল করি তাহলে 57.9 টাকা দিয়ে সেল করতে পারবো। আর আমি যদি অপশনটা কিনি সেক্ষেত্রে আমাকে 61 টাকা দিয়ে কিনতে হবে। ঠিক আছে, অপশন আমাকে কি করতে হবে, 61 টাকা দিয়ে কিনতে হবে। এবং এই জিনিসগুলা ডেলিভারি কখন হবে, এই যে ল্যাপটপটা ডেলিভার কখন হবে, আমি যদি এই জিনিসটা কিনি 61 টাকা দিয়ে, আমি সাপোজ অপশনটা কিনলাম, অপশনটা কিনলাম 61 টাকা দিয়ে। 1 মাস 1 মাস বা 2 মাস পরে, যেটি যখন জুন মাস আসবে, জুন মাসে আমি কি করব, ল্যাপটপটা কিনতে পারবো। ল্যাপটপ কিনবো কত টাকা দিয়ে, 475 টাকা দিয়ে। তাহলে এই 61 টাকা আমার আজকের পেমেন্ট, এই 475 টাকা হবে আমার জুন মাসে পেমেন্ট। এই যে জুনের, যেহেতু এই অপশনটা যেহেতু জুন মাসের, তো জুনের পেমেন্ট এটা। আমি যদি জুনের অপশন না কিনে সেপ্টেম্বরের অপশন কিনি, সেপ্টেম্বরের অপশন কিনতে চাই, সেক্ষেত্রে আমার লাগবে 68 টাকা। 68 টাকা দিয়ে আমি এখন অপশনটা কিনবো, আর সেপ্টেম্বর মাসে শেষে গিয়ে আমি 475 টাকা দিয়ে ল্যাপটপটা কিনতে পারবো। ঠিক আছে, সেম ভাবে বিড, আমি যদি অপশনটা বিক্রি করতে চাই তাহলে আমি অপশনটা বিক্রি করতে পারবো 66 টাকা দিয়ে। যেহেতু আমি অপশন বিক্রি করছি, তার মানে অপশন আমার কাছ থেকে আরেকজন কিনছে। যে কিনছে তার তো কিনার রাইট আছে, তার হচ্ছে সে ল্যাপটপটা আমার কাছ থেকে কিনবে। তাহলে সে 475 টাকা দিয়ে আমার কাছ থেকে ল্যাপটপটা কিনবে। তো আমি আমি যদি অপশন সেল করি, অপশন সেল করলে আমি 66 টাকা পাচ্ছি আজকে, আর সেপ্টেম্বর মাসে গিয়ে আমি এই 475 টাকা পাইতেছি আহ ওই অ্যাসেটটা সেল করে। 475 টাকা আমি পাবো, আর 66 টাকা আমি পাবো। এইভাবে মোটামুটি প্রত্যেকটা সংখ্যাকে এক্সপ্লেইন করা যায়। এখানে একটা ট্রেন্ড আছে, 475 থেকে উপরের দিকে যাচ্ছে, তো বিট প্রাইস গুলো কমে যাচ্ছে। হুম, এটা আস্তে আস্তে বোঝা যাবে, এখন আর না বলি, শুরুতে তো বোঝাইতে গেলে পরে কিছুই মাথায় ঢুকবে না। সেম ভাবে এখানে পুট অপশন, এতক্ষণ আমরা আলোচনা করলাম কল অপশন, যেটা আমরা বলতেছিলাম যে কিনবো। কয়টা কল অপশন, কল অপশন যদি আমি কিনি সেক্ষেত্রে আমার 61 টাকা যাবে, 475 টাকা আমার যাবে। কল অপশনই আমি যদি বিক্রি করতে চাই সেক্ষেত্রে 57 টাকা আমার আসে, 475 টাকা আমার আসে। কল অপশন মানে হচ্ছে কিনার রাইট, যে কিনবে এটা তার কিনার রাইট আছে। পুট অপশনে যেটা হয়, পুট অপশনে তো হচ্ছে আমার বিক্রি করার অধিকার। আমি বিক্রি করতে পারবো 475 টাকা দিয়ে। 475 টাকা দিয়ে আমি কি করতে পারবো, জুন মাসে, জুনের শেষে গিয়ে আমি 475 টাকা দিয়ে এটা মন চাইলে সেল করতে পারবো। ঠিক আছে, তো এই যে 475 টাকা দিয়ে আমি সেল করার রাইটটা, এই রাইটটা আমাকে আজকে কিনতে হবে 1.05 টাকা দিয়ে। তাহলে 1.05 টাকা দিয়ে আমি সেল করার রাইট কিনলাম, এটা হচ্ছে আমার পেমেন্ট, এটা আমার চলে যাবে আজকে। জুন মাসে গিয়ে, জুনের শেষে গিয়ে আমি 475 টাকা পাবো। ওকে, এই হচ্ছে সেল করার রাইট। তো আমি 475 টাকা দিয়ে সেল করবো। কিন্তু আমি যদি পুট অপশনটা নিজে বিক্রি করি, আমি যদি পুট অপশনটা নিজে বিক্রি করি, তাহলে পুট অপশন যদি আমি বিক্রি করি তাহলে এই 0.95 টাকা আমি পাবো। 0.95 টাকা আমি পাবো। তো 0.95 টাকা পাইলাম, তার মানে পুট অপশনটা আমার কাছ থেকে আরেকজনে কিনলো। তো পুট অপশন যদি আমার কাছ থেকে একজন কিনে, তার মানে তার কি করার আছে, তার হচ্ছে বিক্রি করার রাইট আছে। সে আমার কাছে 475 টাকা দিয়ে ল্যাপটপটা জুন মাসে গিয়ে বিক্রি করবে। জুন মাসে গিয়ে 475 টাকা দিয়ে আমার কাছে ল্যাপটপটা সে বিক্রি করবে, আমাকে কিনতে হবে তো। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা সংখ্যাকে এক্সপ্লেন করা আছে। এই জিনিসগুলো না বুঝলেও খুব বেশি প্যারা নাই, এই দুটার বক্স না বুঝলেও কোনো সমস্যা নেই। আস্তে আস্তে পুরো কোর্স যখন শেষ হবে তখন এই জিনিসগুলো মোটামুটি অটোমেটিক্যালি মাথায় চলে আসে। একদম শুরুর দিকে এখন পুট কল একসাথে, পুটের সেলার পুটের বায়ার সবকিছু নিয়ে হতে পারে মাথায় ঝামেলা, প্রেশার পড়তে পারে, দরকার নেই এগুলো এখন দেখার। গুরুত্বপূর্ণ যে জিনিসগুলা সেগুলো হচ্ছে এই গ্রাফ গুলা। প্রথম চ্যাপ্টারের মেনলি এক্সামে আসার মতো এই দুইটা, এই 2-4টা এখানে গ্রাফ থাকার কথা। দুইটা না 4টা গ্রাফ হবে এখানে, এখানে 2টা গ্রাফ দিছে আর 2টা গ্রাফ আছে। ওই 4টা গ্রাফই হচ্ছে আসলে এক্সামে আসার মতো।
সো এটা নেক্সট লেকচার ইনশাল্লাহ পর্যন্ত থাকুক।